আমাদের নেতা তারেক রহমান একটা কথা বারবার বলছেন, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা কঠিন হবে। উনি বলেছেন এক, উনি বলেছেন যে বিএনপির জনপ্রিয়তায় বিএনপিকে ঈর্ষা করছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দুই, তিন নম্বর তিনি বলেছেন সেটা হচ্ছে যে জন আস্থা অর্জন করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে, মানুষ যাতে মনে করে এই দলটির উপর আস্থা রাখা যায়, তো সেটার জন্য তো কাজ করতে হবে। আরেকটা কথা তারেক রহমান প্রায় বলেন, যারা ডিভিশনাল মিটিংগুলোতে যারা ছিলেন, 31 দফা কর্মসূচি ডিসেমিনেশনে যারা ছিলেন, তাদের যদি কেউ থেকে থাকেন তাদের জানার কথা। তিনি বলেছেন 5ই অগাস্টের আগের রাজনীতি এবং 5ই অগাস্টের পরের রাজনীতি এক নয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ 5ই অগাস্টের মধ্য দিয়ে, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, গণ অভ্যুত্থানের পূর্বের একটা প্রেক্ষাপট, পরের আরেকটি প্রেক্ষাপট। যদি এইভাবে বলি, একজন মা যখন সন্তান সম্ভবা থাকেন, সন্তান জন্মদানের পরে তিনি পুরোপুরি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন, তখন তার জীবনযাপন, শারীরিক গঠন সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন হয়। বাংলাদেশ একটা অনিবার্যভাবে গণ অভ্যুত্থানের পরিস্থিতি মোকাবেলা করেছে। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন ঘটেছে, এবং এমন একটি সরকারের পরিবর্তন ঘটেছে যেটা গত 200-400 বছর ইতিহাসও এই ধরনের পরিবর্তন কখনো ঘটেনি। এই কথাগুলো আমরা প্রায় টকশোতে বলে থাকি। একেবারেই মাথা থেকে লেজ পর্যন্ত পালিয়ে যাওয়ার ঘটনাটা বিচার বিভাগে, অ্যাপিলেট ডিভিশন বিভাগের বিচারপতি থেকে শুরু করে, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, একেবারে আওয়ামী লীগের ঠেলা লীগ, টেম্পু লীগ থেকে শুরু করে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছেন। এই যে পালিয়ে যাওয়ার যে শূন্যতা, এটা বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে ঘটেনি। এটা একটা অস্বাভাবিক ঘটনা। তো এই অস্বাভাবিক ঘটনাটা কেন স্বাভাবিক হলো? বাংলাদেশের মানুষ গত 16 বছরে ফুঁসে উঠেছিল। এটা একটা আউটবাস্ট হয়। আমি প্রায় একটি কথা বলি, আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমাদের সময় 96 ঘন্টার হরতাল পালন করেছি আমরা, এরশাদের পতন হয়নি। সচিবালয় ঘেরাও করেছে, এরশাদের পতন হয়নি। সচিবালয়ের দেয়াল ভেঙে ফেলা হয়েছে, মানে মানুষজন হুমড়িকে সচিবালয়ের দেয়াল ভেঙে ফেলেছে ঘেরাও করে, এরশাদের পতন ঘটেনি। এরশাদের পতন যখন ঘটেছে তখন 6 ঘন্টার হরতালও ছিল না, সচিবালয় ঘেরাও করতে হয় নাই, বিকজ সময়টি তার জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ওয়াক্ত, হুজুররা অনেকে বলে ওয়াক্ত যখন হয়ে যায় তখন আর কেউ কাউকে রক্ষা করতে পারে না। আমি মার্চ এপ্রিল মাস থেকে যারা টেলিভিশনের যারা আমার সাংবাদিক ভাইরা আছেন, অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, আমি মার্চ এপ্রিল থেকে বলা শুরু করলাম শেখ হাসিনার সম্পর্কে যে টাইম ইজ আপ। প্রধানমন্ত্রীকে বললাম যে ইয়োর টাইম ইজ আপ, আপনার সময় ফুরিয়ে গিয়েছে, আপনি এখন প্যাক আপ করতে পারেন। আপনি যদি এখন প্যাক আপ না করেন, তাহলে 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে আর কখনই কাম ব্যাক করাতে পারবেন না। এবং লাস্টলি, হবিগঞ্জে আমি 30 মেতে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমি হবিগঞ্জে গেলাম। সেখানে একটা কর্মসূচি ছিল, ওখানকার প্রেস ক্লাবে একটা আমাদের আলোচনা সভা ছিল, সেখানে আমি একটা বক্তৃতা করলাম। আমাদের ওখানকার স্থানীয় কর্মীরা কেউ আগ্রহের কারণে হয়তো মানে আমার বক্তব্যটা ভিডিও করেছিল, আমার কাছে পরে ভিডিও ক্লিপটি পাঠালো। তো পরে দেখলাম যে আমি এই কথা বলেছি নাকি, মানে আমি বলেছিলাম হাসিনা সরকার অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমি বলেছিলাম 30 তারিখে, মে মাসে 30 তারিখে, জুন না, জুলাইতে শুরু হলো, কিন্তু আমি মে মাসের 30 তারিখে ফর্মালি বলেছে এই গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। আমার সাথে যারা ফেসবুকে আছেন, আমার টাইমলাইনে যে দেখেন 31শে মেতে আমি ওটা আপলোড করেছিলাম, এখনো সেই আমার ওই ভিডিও স্পিচটা আছে। আমি কনফিডেন্ট ছিলাম, আমি নিশ্চিত ছিলাম, আমি অ্যাস্ট্রোলজার না, আমি কোনো আধ্যাত্মিক লোকও নই। আবহাওয়াবিদরা যে বলেন আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকিবে, অথবা ঝড়ের পূর্বাভাস থেকে, অত 10 নম্বর কি বলে বিপদ সংকেত দেয়, এটা কি কোনো হাত দেখে দেয় নাকি? নাকি
আধ্যাত্মিক জ্ঞানে বলে, যন্ত্র দিয়ে বলে, ইদানিং তার রিড করে বলে, তার যন্ত্রে বলে যে এই প্যারামিটারটা গ্রাফটা এরকম থাকলে হবে, ইত্যাদি ইত্যাদি। যারা আমরা পলিটিক্স করি, যদি আমরা সিরিয়াসলি পলিটিক্স করি, তাহলে পলিটিক্সের গতিমুখের দিকে যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা তাকাই, নিবিড়ভাবে যদি পর্যবেক্ষণ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সময়টা এখন কোন দিকে যাচ্ছে। সেটার নামই হচ্ছে আপনার পর্যবেক্ষণ, সেটার নামই হচ্ছে আপনি আগাম আগাম বলা। তা আমি বলেছিলাম যে সরকার অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছে। আমি আমার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলাম, তোমরা যদি অংশ নাও, আমার ভিডিও স্পিচ আছে, তোমরা যদি অংশ নাও তাহলেও শেখ হাসিনার পতন ঘটবে। পার্থক্য একটাই, মিলাদে অংশগ্রহণ না করলে হুজুর যখন দোয়া করেন তো সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেন নাকি, না খালি বলে তো আমার আব্বা আম্মার জান্নাত দান করো, বলে আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি মাফ করে দাও, বলেন কি না? তাহলে আপনি মিলাদে অংশগ্রহণ করলেন আর না করলেন তাতে কিছু যায় আসে না, ফায়েজ পাইলেন, অর্থাৎ দোয়া পাইলেন। কিন্তু মিলাদে যদি অংশ নেন তাহলে কি পান? বাতাসা পান। এখন তো বাতাসার যুগ নাই, জিলাপি পান, একটা মিষ্টি পান, পান তো কিছুটা পান তো। তো তেমনি আমি আমার কর্মীদেরকে বললাম, আন্দোলনে অংশ নিলে ফায়েজ না, বাতাসাও পাওয়া যাবে, অর্থাৎ তুমি পরিবর্তন অংশীদার হবে, তুমি বলতে পারবে যে আমি পরিবর্তন অংশীদার। যারা মুক্তিযুদ্ধে রাইফেল নিয়েছে, অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। আবার যারা রাজাকার ছিলেন না কিন্তু ভয়ে ঘরের মধ্যে বসেছিলেন, তারপরে দেশ একদিন স্বাধীন হয়ে গিয়েছে, তারা স্বাধীনতা সুফল ভোগ করেন বটে, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার যে অহংকার, মুক্তিযুদ্ধ করার যে অহংকার, সে অহংকার থেকে তারা বঞ্চিত হয়েছেন। আমি আমার কর্মীদের বলেছিলাম, তোমরা কি অহংকার থেকে বঞ্চিত হতে চাও, না লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে চাও? হাসিনার কিন্তু পতন ঘটবেই। এখন কথা হচ্ছে যে আমরা একটা নতুন প্রেক্ষাপট পেয়েছি। এই প্রেক্ষাপটে আমাদের জন্য দুটো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। আমাদের নেতা বলেন, তারেক রহমান বলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তো সেই ষড়যন্ত্র মোকাবেলা তো আপনি করতে পারেন, বর্তমানে আমরা করতে পারি। কিভাবে আমরা করতে পারি? প্রথমত হচ্ছে আমাদের দল সারা দেশে আমরা কাউন্সিলের মধ্য দিয়ে আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা কাউন্সিল করছি। আমি যেমন একটি বিভাগের দায়িত্ব প্রাপ্ত হয়ে আছি, আমি সেখানে স্ট্রেট বলেছি যে আমরা একটা ইনক্লুসিভ কাউন্সিল লিস্টের মধ্য দিয়ে, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠীর মধ্যে না, সবাইকে নিয়ে আমরা কাউন্সিল করব এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচন করব। আমরা যখন বলি যে আমরা জনগণের ক্ষমতায়ন চাই, আমরা যখন বলি যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল হচ্ছে আমাদের মোটো, অর্থাৎ জনগণকে আমরা শক্তিশালী করতে চাই, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়, নেতৃত্বের প্রক্রিয়ায় আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, অর্থাৎ জনগণ ডিসাইড করবে দেশ কারা চালাবে। তো আমি যদি জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়ন করি, তার আগে কি আমার নিজের দলের কর্মীদেরকে এম্পাওয়ার করা দরকার না? আমার কর্মীরা যদি এম্পাওয়ার্ড না হয়, তাদের যদি ক্ষমতায়ন না হয়, তাহলে তারা কি করে তাদের নেতা নির্বাচন করবেন? আমরা যদি আগামী দিনে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে জেলা লেভেলে যদি যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি, বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা রাইট পিপুল ইন দ্য রাইট প্লেস, সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়, সুতরাং 5ই আগস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে, সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয়। ওই যে হিন্দি একটা সিনেমা ছিল রাজু বান গায়ে জেন্টলম্যান নাকি, তো আমাদের এরকম কোনো এমপি বন গায়ে জেন্টলম্যানের দরকার নাই। যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো। আমরা ভালো লোকজন, সৎ মানুষকে পাঠাবো, যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে, জনগণ যাতে মনে করে এরা চোর না, এরা বাটপার না, এরা দুর্বৃত্ত নয়। জনগণের আমানতকে যারা খেয়ানত করবে না, হঠাৎ করে বড় লোক হয়ে যাবেন, হঠাৎ করে গাড়ির মালিক হবে না। ওই আমি আশ্চর্য জীবন, আমি তো এখন একটা ভাড়া বাড়িতে থাকি, আমি কি বুদ্ধু? আমি কি অনেকের চেয়ে বোকা? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় না আমি অনেক বোকা, কিন্তু কেউ কেউ হয়তো আমাকে বোকা মনে করে, কারণ আমি অনেক সম্পদের মালিক হইনি। আমি একটা ফ্ল্যাট কিনি নাই বা বাড়ির সম্পদ কিনি নাই, বড় দামি গাড়ি নাই আমার। তো সো হোয়াট? মানুষ কি আমাকে চোর বলে? মানুষ কি আমাকে দুর্বৃত্ত বলে না। আমাদের প্রত্যেককে এরকম নিজেদের জন্য ব্র্যান্ড হতে, আপনি নিজে চুরি করব, আমি বাটপারি করব, টাকার উৎস বলতে পারবো না, আবার আমি নেতা হব, আবার বড় গলায় বক্তৃতা মারবো, জনগণ সেটা গ্রহণ করার জন্য বসে আছে নাকি? খুব ঠেকা জনগণের,
না, জনগণ একটা সময় জনগণ সামনে বলে না, কিন্তু চূড়ান্তভাবে পাশে হেঁটে গেলেই বলে দেবে এই যে একটা বাটপার, এই যে একটা চোর বলে। সুতরাং জনগণ কি বলে, রাজনীতি যদি করতে হয় জনগণ কি ভাবে এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে রাজনীতির ভুল হয়ে যাবে, খুব ক্লিয়ার কাট কথা।